গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কী ব্যাপার বৌমা, আলমারির ওপর ওই লাল কোটটা যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবে নেই কেন? একটু ডান দিকে সরে গেছে মনে হচ্ছে। তুমি কি আমার বর্তমানে কাউকে এই ঘরে ঢুকতে দেখেছিলে? তীক্ষ্ণ চোখে চশমার ওপর দিয়ে তাকিয়ে কথাগুলো বলছিলেন সুহাসিনী দেবী। তার সন্দেহ ঘরের বউ তার জিনিসে হাত দিয়েছে। তার অনুমতি ছাড়া কেউ তার জিনিসে হাত দেবে এটা তিনি একেবারেই পছন্দ করেন না। তুলিকা তখন সবে দুপুরের খাবার সেরে রান্নাঘর গুছিয়ে নিজের ঘরে যাচ্ছিল। শাশুড়ির কথায় থমকে দাঁড়িয়ে সে শান্ত গলায় বলল, না মা, আমি তো ওই ঘরে যাইনি। সকালের দিকে বিমালা যখন ঘর পরিষ্কার করছিল তখন হয়তো ঝুল ঝাড়ুর ধাওয়া একটু নড়ে গেছে। সুহাসিনী দেবী এটা দীর্ঘশ্বাস ফেলে চাবির গোছাটা কোমরে গুজে নিজের ঘরের দিকে চলে গেলেন। তুলিকাও দীর্ঘশ্বাস চেপে বিরক্তিতে ঠোঁট কামড়ে একবার মাথা নেড়ে তুলিকা ধীর পায়ে নিজের ঘরে এসে বসল। বিয়ের পর এই বাড়িতে এসে তুলিকা একটা অদ্ভুত নির্ময় দেখেছে। এই চারতলা বাড়ির পুরো কর্তব্য সুহাসিনী দেবীর হাতে। তার কোমরে সব সময় একটা ভারী চাবির গোছা ঝোলে। বাড়ির প্রতিটি আলমারি, আগলা ডয়ার, এমনকি ছাদের ঘরের দরজাটাও বড় বড় তালা লাগানো থাকে, কেবলমাত্র ছেলে আর বৌমার ঘর ছাড়া। সুহাসিনী দেবীর এই চাবির বাতিকের পেছনে কোনো অবিশ্বাস বা কাউকে চোর ভাবার মানসিকতা ছিল না, ছিল এক তীব্র নিখোঁজ থাকার রাগ। তার মনে হতো তিনি ছাড়া এই সংসারের কোনো জিনিস কেউ ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। কেউ একটা শাড়ি বের করলে আলমারির ভাঁজ নষ্ট করে ফেলবে, রান্নাঘরের কোন কৌটা কোথায় চলে যাবে, এই চিন্তায় তার বুক ধড়ফড় করত। এমনভাবে জিনিস গুছিয়ে রাখতে হবে যাতে অন্ধকারেও হাত বাড়ালে খুঁজে পাওয়া যায়। ঘরের পাপোশগুলোকে বারবার ঝরে যত্নস্থানে রাখা, কাজের মাসি বিমলাদি বেনাস মেঝেগুলো সেই বোনাস আবারও ধুয়ে রুমটা দিয়ে মুছে রাখা, সব তার নিত্যদিনের স্বভাব। ড্রয়ার খুললে দরকারি কাগজ ফাইলগুলো কেউ এলোমেলো করে দেবে, এই ভয়ে তিনি অস্থির থাকতেন। আসলে সুহাসিনী দেবী এক অদ্ভুত মনের একাকিত্ব ও তীব্র অধিকার বোধে ভুগতেন, যার পেছনে ছিল এক দীর্ঘ ও কঠিন অতীত। সাইনের যখন মাত্র 5 বছর বয়স তখন এক মারাত্মক দুর্ঘটনায় সুহাসিনী দেবীর স্বামী চিরকালের মতো পঙ্গু ও বিকাস্ত হয়ে বিদেশ থেকে ফেরেন। বিছানায় আয়েশ নেন শাশুড়ির যৌথ পরিবার। বাকি সদস্যরা সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতো, দূর ঠেলে এক প্রকার পরবাসী করে দিয়েছেন। সেই আড়াল স্বামীকে সেবা করা আর কোলের সন্তানকে মানুষ করা পুরো লড়াইটা সুহাসিনী দেবীকে একাই লড়তে হয়েছিল। দিনের পর দিন নিজের ধপেটা খেয়ে, লোকের অঞ্চনা সহ্য করে, টিউশনি আর ছোটোখাটো কাজ করে তিনি এক হাত ছেলেকে মানুষ করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি মুহূর্ত হিসাব করে চলা, টাকা পয়সা বাঁচিয়ে খরচ করা আর সংসারের প্রতি ছোট বড় বিষয়ের খুঁটিনাটি জিনিসকে নিজের ব্রাহ্ম মুষ্টিতে আগলে না রাখলেও সেই দিন হয়তো তারা ভেসে যেতেন। স্বামীর সেই দীর্ঘ অসুস্থতা এবং পরিবর্তের মৃত্যুর পর এই শূন্য সংসারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি এই কঠোর রূপ ধারণ করেছিলেন। নিজের হাতে তিলে তিলে করে গড়ে তোলা এই সংসারের চাবির নির্ময় যদি তার হাত থেকে চলে যায় তবে এই সংসারে তার নিজের প্রয়োজনীয়তাও একদিন ফুরিয়ে যাবে। এই আশঙ্কা ও তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো প্রতিটি মাসেই 1 তারিখ সুহাসিনী দেবী তার নিজের সব সোনাদানা এবং দামি বাসনপত্র শোকেস থেকে বের করে নিজের হাতে
আবার গুছিয়ে রাখতেন। তুলিকার স্বামী সাইন খুব ভালো ছিল, ছেলে একটি বহুজাতিক স্বয়ং বড় পদে আছে। সে তুলিকাকে খুব ভালোবাসে। তুলিকা যখন সাইনের কাছে মায়ের এই চাবির বাটিকে কথা বলতো এবং ক্ষেপে প্রকাশ করে বলতো যে মা কাউকে বিশ্বাস করে না, তখন সাইন হেসে উড়িয়ে দিত। সাইন বলতে, আরে ধুর, মায়ের এটা একটা মানসিক অশান্তি। ছোটবেলায় নাকি দাদিমার বাড়িতে অনেকবার চুরি হয়েছিল, আর তারপর তো দেখলেন ওনার জীবনের লড়াইটা। বাবা অসুস্থ হওয়ার পর থেকে মাকে একই সব সামলাতে হয়েছে। এছাড়া দেখেন না, প্রতিদিন অফিসে পৌঁছে ফোন না করলে বা একটু দেরি হলে মা কেমন অস্থির হয়ে পড়েন। এই সমস্ত অতীত থেকেই মায়ের চাবির ওপর এই অদ্ভুত মেহ, আজ অজানা ভয়। একটু মানিয়ে না, না মা তো আর আমাদের ক্ষতি করছে না, ওই একটু বাতিক আর কি। তুলিকা চুপ করে যেত, কিন্তু মনে মনে ভাবতো সব ব্যাপারে এই সন্দেহ প্রবলেম মানে ভাবটা কি আদৌ মানিয়ে নেওয়া যায়। কিন্তু সে জানতো না এই কঠোরতা আর সন্দেহর আড়ালে লুকিয়েছিল এক চরম হাহাকার ও আতঙ্ক। এই মধ্যে তুলিকা লক্ষ্য করলো গত 2 মাস ধরে সুহাসিন দেবী মাঝে মধ্যেই খুব চিন্তায় থাকছেন। চাবির গোছাটা বারবার গোছাচ্ছেন। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, প্রতিটি সপ্তাহের বৃহস্পতিবার বিকালে সুহাসিন দেবী কাউকে কিছু না বলে চাবির গোছা আঁচলে লুকিয়ে একা একা 3 তলার ছাদ সংলগ্ন অন্ধকারে নীরবে আগলে চড়ে সেট রুমেরটায় যান। সেই ঘরে পুরনো খাট, ভাঙা চেয়ার আর ভাঙাচোরা ব্যাগপত্র রাখা থাকে। সাধারণত সেখানে কেউ যায় না, কিন্তু সুহাসিন দেবী সেখানে গিয়ে অন্তত 1 ঘন্টা থাকেন। যখন ফিরে আসেন তার মুখটা শুকনো দেখায়, চোখের কোণে জ্বলে দাগ থাকে। তুলকার মনে খটকা লাগে, যে মানুষটা 1 টাকার হিসাব একদিন ওই দিন হলে বাড়ি মাথায় করেন, তিনি এই ধুলাবালি মাখা অন্ধকার ঘরে প্রতি সপ্তাহে কি করতে যান। কৌতূহলের জবাব খুঁজতেই তুলিকা ঠিক করলো এই রহস্যর শেষ সে দেখবেই। পরেই বৃহস্পতিবার যখন দুপুরে 3 তলা সুহাসিন দেবী যথারীতি চাবির গোছাটা হাতে নিয়ে নিঃশব্দে 3 তলার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। তুলিকা এবার তৈরি ছিল। সে খুব সাবধানে পা টিপে টিপে শাশুড়ির পিছনে নিল। সেটা রুমের দরজার সামনে গিয়ে তুলিকা দেখলো দরজার পুরো বন্ধ নয়, সামান্য ফাঁকা করে আছে। তুলিকা দরজার পাশে আড়াল দাঁড়িয়ে সেই সামান্য ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালো। ঘরের ভেতরে মিটমিটে আলোর মধ্যে যা দেখলো তাতে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সুহাসিনী দেবী মেঝের ওপর হাঁটু গেড়ে বসে আছেন। তার সামনে একটা পুরানো রং ওঠা মরিচা ধরা লোহার ট্রেক খোলা। সেই অট্টলের ভেতরে কোনো সোনাদানা বা দামি বাসন নেই। সেখানে রয়েছে কতগুলো সবস্তর মাটির পুতুল, একটা ছোট ফাঁক লাল বেনারসি কাপড়ে টুকরো আর কিছু ভাঙা খোলানা বেটি কুড়ি। সুহাসিন দেবী সেই ধুলোমাখা পুতুলগুলোকে আঁচল দিয়ে ঝড়ে আগে হয়তো বেলাচ্ছেন, আর মাঝে মাঝে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাপুসে নিয়ে কাঁদছেন। বিড়বিড় করে বলছেন, আজ তোর জন্মদিন রে মা, আজ তোকে কেউ মনে রাখেনি। তোর এই হতভাগী মা ও লোকজন ভয়ে তোর মা মুখে অন্যত্ব পারে না, তাই এই চাবির আড়ালে তোকে লুকিয়ে রেখেছি। আমি এইসব নিয়েই ভুলে থাকি রে মা। তুই কেন চলে গেলি আর কোনো কেন? আমি তুলিকা ব্যস্তব্য হয়ে দাঁড়িয়ে রইলাম। সে জানতে পারলো সুহাসিনী দেবীর বিয়ের প্রথম সন্তান ছিল একটি কন্যা সন্তান, যে জন্মের মাত্র 3 বছর পর এক দুর্ঘটনায় মারা যায়।
কন্যা সন্তান হওয়ার পরিবারে কেউ তার ওপর নজর রাখত না। তার স্বামীও চাকরির সূত্রে বাইরে থাকতেন। সুহাসিনী দেবীকে ঘরে কাজ এতটাই ব্যস্ত রাখা হতো যে তিনি মেয়ের দিকে ঠিকমতো খেয়াল করতে পারতেন না। তখনই একদিন সবার অলক্ষ্যে ছোট মেয়ে আলিবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যায়। কন্যা সন্তান হওয়ার অপরাধে বরং সংসারে অলক্ষ্মী ডাকার অপরাধে সুহাসিনী দেবীকে তখন নিজের বুক ফেটে যাওয়া শখটুকুও প্রকাশ করতে দেয়নি। সেই থেকে নিজের মৃত সন্তানের স্মৃতি আর খেলনাগুলো তিনি এই গোপন আটকায় তালাবন্ধ করে রেখেছেন। সেই চরম অপরাধ বোধ ও তীব্র শখ তাকে আজও কুরে কুরে খায়। তার সব সময় মনে হতো আজ যদি তিনি মাইন গেট তালা চাবি দিয়ে রাখত তবে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। নিজের অপরাধ বোধ আর শখ লুকাতেই তিনি আজ চাবির পেছনে নিজের এক কঠোর খিটখিটে রূপ তৈরি করেছেন। তালুকদার চোখ দিয়েই জল গড়িয়ে পড়ল। সে আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না। দরজার কপাট ঠেলে সে ঘরের ভেতরে ঢুকে সুহাসিনী দেবীর পাশে গিয়ে বসল। মা, আমি সব জেনেছি, শুনেছি মা। আপনি এত কষ্ট বুকে নিয়ে এতদিন চলেছেন। তুলিকা পরম মমতায় শাশুড়ির কাঁধে হাত রাখল। সুহাসিনী দেবী চরমকে উঠলেন। তিনি তুলিকার চোখে নিষ্পত্ত সহানুভূতি ও ভালোবাসা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কোমরের চাবির গোছাটা মেঝেতে ফেলে দিয়ে তিনি বৌমাকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল। তুই পারবি মা আমার মেয়ের জায়গাটা নিতে? তুলিকা মুখে কিছু বলতে পারল না। শাশুড়ির চোখটি আড়াল দিয়ে মুছিয়ে দিল। সুহাসিনী দেবী নিজেকে একটু সামলে নিল। আলমারির ড্রয়ার খুলে একটা ছোট অ্যালবাম বের করলো। 3 বছরের একটা ফুটফুটে মেয়ে, লাল ফ্রক পরা ছবি। তুলিকা পরম মমতায় সুহাসিনী দেবীকে আগলে নিয়ে বলল, আজ থেকে তোমার আলীর জন্মদিন সবার সামনে পালন করতে হবে। তোমার আরেক মেয়ে সেটা কবে করবে আজ। মা, এর জন্য কোনো লুকোচুরি দরকার নয়। সেই অন্ধকার বাড়ির ঠাকুর ঘরে একটি ছোট প্রদীপ জ্বলাল। সেই হারিয়ে যাওয়া শিশুটি স্মৃতিতে আলমারির ফটোর সামনে তার পছন্দের চকলেট, বিভিন্ন রকম লাগেজ, ক্যাডবেরি, চিপস দিয়ে সুন্দর করে থালা সাজালো। তুলিকা পাশে রাখলো আলীর পছন্দ ক্ষীর, সুইমিয়ারের পায়েস। তুলিকা যেটা নিজের হাতে খুব যত্ন করে বানিয়েছে। যে মানসিক বোঝা তিনি বছরের পর বছর ধরে একা বয়ে বেড়াচ্ছিলেন, আজ তা হালকা হলো। কারণ আজ তিনি একা নন, তার পাশে এসে দাঁড়িয়েছে তার ছেলে ও বৌমা। চলবে গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।